যে বিমান উঠতে দেখলে বাচ্চারা খুশি হয়ে বারান্দায় এসে দাঁড়াতো, সেই বিমান আজ তাদের জন্য এক আতঙ্কের নাম। এই দুনিয়াতে আমরা জ্বলন্ত লাশ হিসেবে বেঁচে আছি। এই পরিস্থিতিতে যদি আমাদের পাশে আপনারা না দাঁড়ান, কারা দাঁড়াবে? আরিয়ান আফিফ, ক্লাস 7-এর বাচ্চা। তার বাবা নেই, তার মায়ের একমাত্র সন্তান সে। 13টা দিন সে আইসিইউতে ছিল। 85 ঘন্টা কোমায় থেকে মিরাকলভাবে আল্লাহ তাকে তার মায়ের বুকে ফেরত দিয়েছে, কিন্তু সে এখনো বসতে পারে না। সে এখনো হাসপাতালে কাতরাচ্ছে। তার একজন ফিজিওথেরাপিস্ট খুবই খুবই জরুরি, যেটা হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করছে না, করলেও 10 মিনিটের জন্য। কিন্তু এই বাচ্চার তো 10 মিনিটে এটা হবে না। ওর মা কেঁদে কেঁদে বলছে যে ভাবি আমি কার কাছে যাব, প্লিজ আপনারা কিছু করেন, আমার বাচ্চাটার জন্য কিছু করেন। আবিদুর রহিম, ক্লাস 4-এর বাচ্চা। হাতের আঙ্গুলগুলো সামনের ভাগ সব কাটা। ওর গ্রাফটিংগুলো বসে নাই ইনফেকশনের কারণে। শরীরের আর কোনো জায়গাও বাকি নাই যেখান থেকে স্কিন নিতে পারবে। কি যে কষ্ট পাচ্ছে বাচ্চাটা, তার এবং তার পরিবারের কষ্টটা কার কাছে বলবো আমরা, কে বুঝবে? আমাদের এক একটা বাচ্চার কষ্ট আর্তনাদের নির্মম সাক্ষী আমরা। মরফিন, সিডেটিভ, প্যাথেড্রিন, নাপা এগুলো দিতে দিতে নাবিদের কিডনি অ্যাফেক্টেড হয়ে গেছে। আমাদের বাচ্চাগুলোর কি এই বয়সে এই ধরনের পেইন কিলার, এই ধরনের ওষুধ পাওয়ার কথা ছিল? ভবিষ্যতে আমাদের বাচ্চাদের শরীরে এই ওষুধের কোনো প্রভাব পড়বে না, সেটা কি আপনারা বলতে পারবেন? এক কথায় আমাদের বাচ্চাদের জীবন এলোমেলো হয়ে গেছে। যে বিমান উঠতে দেখলে বাচ্চারা খুশি হয়ে বারান্দায় এসে দাঁড়াতো, সেই বিমান আজ তাদের জন্য এক আতঙ্কের নাম। আমাদের একটা বাচ্চা হাসপাতাল থেকে ডিসচার্জের 1 মাস পর মেন্টাল ডিসঅর্ডার নিয়ে আবার হাসপাতালে ভর্তি হয়েছে। একটা বাচ্চার কথা বন্ধ ছিল অনেক দিন। যে কোনো শব্দ শুনলে বাচ্চাগুলো চমকে ওঠে, চিৎকার দেয়, কান্না করে ওঠে। পড়াশোনা ওদের মাথায় ঢুকে না, অনেকে কানেও শুনে না। হুটহাট রেগে যাচ্ছে, হাত পা ছুড়ে কেঁদে বলে এর থেকে তো মৃত্যু ভালো ছিল, বেঁচে আছি কেন আমরা? ওই দিন ওদের সাথে আমরাও মরে যেতাম, তাহলে এই কষ্ট আমাদের ভোগ করতে হতো না। আহত এই বাচ্চাগুলোর ক্ষয়ক্ষতি ঠিক আপনারা কোন প্যারামিটারে মাপবেন? এখানে 2জন শিক্ষক আছে, আরও কয়েকজন শিক্ষক আহত। ওনাদের কর্মজীবনও ওনারা ফিরতে পারবে কিনা স্বাভাবিক জীবনে আমরা জানি না। একজন শিক্ষক হাতে কলমই ধরতে পারছে না এখনো পর্যন্ত। আমাদের যুদ্ধটা তো মাত্র শুরু, অনেক লম্বা ভ্রমণ আমাদের। এই দায়িত্বশীল সমাজ ও সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের বাচ্চাদের পাশে দাঁড়ান, তাদের চিকিৎসা ব্যবস্থা এবং পুনর্বাসনের ব্যবস্থা করুন। যে বাচ্চাগুলো এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করুন। অপ্রিয় সত্য হচ্ছে এই বাচ্চাগুলো একদিন তাদের পরিবারের বোঝা হয়ে যাবে। তারা যেন পরিবার, সমাজ ও নিজের কাছে ভার না হয়ে যায়, সেটা সুনিশ্চিতকরণে দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে। আমার ছেলে সামিউল করিম, প্রথম দিন যে ঘটনাটা ঘটে আর কি, ওই দিন আমি প্রতিদিনের মতোই তাকে সকালে স্কুলে দিয়ে আসি। ঠিক ছুটি হওয়ার 5 মিনিট থেকে 10 মিনিট আগেই আমি ওইখানে পৌঁছাই। তো আমি দেখতেছি ওই দিন 10 মিনিট লেট হচ্ছে, তারপরেও তো গেটে দাঁড়ায় আছি। তো আমি দেখতেছি যে আমার ছেলেটা আসতেছে, হওয়ার পরেই ও লুটে পড়ে ওইখানে। আমি বাবা হিসাবে শুধু একটা চিৎকার দিছি, আল্লাহ আমি জানি না আপনারা কিয়ামত দেখছেন কিনা, আমি কিয়ামতের আলামত দেখছি। আপনারা শুনছেন কোরবানি কিভাবে হয়, এগুলো ওয়াজ নসিহতে আমরা শুনছি, কিন্তু আমি নিজের চোখে আমার ছেলের কোরবানি দেখছি এবং রক্ত দেখছি, যে রক্তের গন্ধ আমি এখনো ভুলতে পারি না ভাই। এগুলো কিভাবে ব্যাখ্যা করবো আপনাদের কাছে, আমাদের ভাষা খুঁজে পাচ্ছি না। পুরো ফ্যামিলিটা ডিজাস্টার হয়ে গেছে। 2 মাস পর্যন্ত ছেলের কবরের পাশে বসে আছি। ঢাকা শহরে আসছি গত পরশুদিন।
এসে কি কি করবো, কোথায় যাবো কিছুই বুঝতে পারতেছি না। আমাদের মনে কোনো কিছু সায় দেয় না। এই দুনিয়াতে আমরা জ্বলন্ত লাশ হিসাবে বেঁচে আছি। এই পরিস্থিতিতে যদি আমাদের পাশে আপনারা না দাঁড়ান, কারা দাঁড়াবে? আপনাদের মানবতার কাছে আমাদের এই প্রশ্ন। আপনাদের তো শিশু সন্তান আছে, আপনাদের ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে আপনারা স্কুলে যান, কিন্তু সকালে আমরা স্কুলে যাই না। সকালে আমরা ঘরেই বসে থাকি। এখন কিছু আহত আমাদের যেই ছেলে মেয়েরা আছে তাদের একটু খোঁজ খবর নেন, তাদের হসপিটালে যান, তাদের অসহজে যন্ত্রণা আছে এগুলো আপনারা একটু দেখেন, এগুলো আপনারা কর্তৃপক্ষের কাছে একটু জানান। এই দায়ভার কেউ আপনার বিমান কর্তৃপক্ষ, তারপরে সরকার আছে, এদের উপরেই বর্তায়। তো এরা কি করতেছে আসলে আমাদের পাশে এই 2টা মাসে কি খবর নিছে? আমরা শুধু ওই দিন সিএমএস থেকে শুধু লাশের একটা কপি পাইছি, এছাড়া আর কিছুই পাইনি। আমরা নিহতরা চলে গেছি আমাদের সেই ছেলের দাফন করতে। এরপর থেকে আর আমাদের সাথে তেমন সরকারের সাথে কোনো যোগাযোগই হয়নি।